আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই খবরটা খুবই দুশ্চিন্তার এবং নিন্দনীয়, নিঃসন্দেহে নিন্দনীয়, এবং এটা হওয়ার না। এই ধরনের খবরাখবর, এই ধরনের বিষয়, যে কোনো সিচুয়েশন, বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশের ভেতর থেকে কেউ প্রতিবেশী দেশ ভারত নিয়ে উস্কানিমূলক কথা বললে আমরা যেমন বলছি যে এটা উচিত না, ঠিক না, হয়তো ক্ষুদাই কাজ্জা লাগানো, বাংলাদেশ ভারতের মধ্যে একটা কাজ্জা লাগায় ঘোলা পানিতে মাছ শিকার করে একটা ফায়দা নেয়া, তেমনি ভারতের দিক থেকেও কেউ যদি ন্যূনতম কোনো পদ পদবীর বা কোনো জায়গার কেউ উস্কানিমূলক বক্তব্য দেন, তাহলে সেটাও মোটেও গ্রহণযোগ্য হবে না। আমরা আমাদের দেশের ক্ষেত্রে আমরা যখন প্রথম আগ বাড়িয়ে বলি যে ঠিক না, আমরা করে যাচ্ছি, আমরা সমালোচনা করছি, ভবিষ্যতেও করব, তেমনি ভারত থেকে কেউ করলে সেটাও ঠিক গ্রহণযোগ্য হয়ে ওঠে না। বাংলাদেশের রাজনীতি বর্তমান প্রেক্ষাপট কি, বিশেষ করে ওসমান হাদির মৃত্যুর পর দেশের পরিস্থিতি খুবই ঘোলাটে আকার ধারণ করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংঘাতিক প্রশ্ন আছে। সেই সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ, তিনিও যখন বলছেন যে এই ধরনের পরিস্থিতি আরো হয় কিনা, একজন প্রার্থী যখন নিরাপত্তাহীনতায় বাংলাদেশে তার নির্বাচন ছেড়ে দিচ্ছেন, যেটা নারায়ণগঞ্জে আমরা দেখলাম, বিএনপির প্রার্থী তিনি নিরাপত্তাহীনতা, তো আনুষ্ঠানিকভাবে তিনি এটাই জানিয়েছেন যে নিরাপত্তাহীনতায় ভুগে তিনি পরিবারের চাপে নির্বাচন ছেড়ে দিচ্ছেন। সেরকম একটা পরিস্থিতিতে কোনো ধরনের উস্কানি হোক, ওসমান হাদির ঘটনার পর ওসমান হাদির সঙ্গে থাকা সাবেক এক র্যাব সদস্য তিনি বলেছেন তারা জানতেন ওসমান হাদির টার্গেট। এরকম রাশেদ খানের কথা এসছে, রাশেদ খান জানেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা টার্গেটেড, এবং অনেকেই বলছেন, সোশ্যাল মিডিয়া তাকালেই দেখবেন তারা ভয় পান বাংলাদেশে এখন আলোচিত রাজনৈতিক মুখগুলো নিয়ে। হাসনাত আব্দুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ, আসাদুজ্জামান ফুয়াদ নিজের নির্বাচন কমিশনে গিয়ে তিনি নিরাপত্তা চেয়েছেন। ফলে এই নামগুলো যদি আবার কোথা থেকে শোনা যায়, তাহলে স্বাভাবিকভাবে আমরা একটু নড়ে চড়ে উঠবো। এবং আমি জানি না যে আইন শৃঙ্খলা বাহিনী তারা যথেষ্ট নিরাপত্তা তাদেরকে এর মধ্যে নিশ্চিত করেছে কিনা, এবং নিশ্চিত যদি করে না থাকে তাহলে দ্রুত সেটা করবে কিনা, কারণ এই ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনাই বাংলাদেশের রাজনীতিকে এখন ভয়াবহ ঘোরাটে করছে। সে সময় এই ধরনের খবর আমরা নিশ্চিতভাবেই শুরুতে বলছি যেগুলো নিন্দনীয়, এটা হওয়া ঠিক না। ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়নার একটি টুইট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা উদ্বেগের সৃষ্টি হয়েছে, এটা ইতিমধ্যেই বেশ ছড়িয়েছে। টুইটে তিনি দাবি করেন ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। আমি হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে একদম অনেস্টলি নিউট্রালি যখন মূল্যায়ন করেছি, আমি বলেছি আমি যেটুকু দেখে আমার মনে হয়েছে একটু একঘোয়া টাইপের, একটু গোয়ার, যতটা না মাথা খাটিয়ে করে তার চেয়ে ইমোশনালি করে। গত কয়েক মাসের মধ্যে দেখবেন 2-3 মাস হঠাৎ তার হাসনাত একটু হয়তো চুপ বা বলতে পারি যে তার কি কোনো ওয়েল উইশার দিয়ে সে নিয়ন্ত্রিত হওয়ার চেষ্টা করেছে কিনা, যে আগের মতন যে কোনো কিছুতেই লাফিয়ে ওঠা, জড়িয়ে যাওয়া, বা খুব ভয়ঙ্কর ডেলিভারি দেওয়া, সাংবাদিকদের নিয়ে সে ভয়াবহ কথা বলেছে, এরকম দেখা যাচ্ছিল না। বাট সেই দিন 16 ডিসেম্বরে শহীদ মিনারে এসে সে হঠাৎ করে আবার তার সেই আগের মতো করে ভারতকে নিয়ে বলেছে 7 সিস্টার প্রয়োজনে ভারত যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয় তাহলে 7 সিস্টার স্বাধীন করে ফেলা হবে। এই এক কথার প্রেক্ষিতে এখন এসব কথা আসছে কিনা আমি ঠিক জানি না। কর্নেল অবসরপ্রাপ্ত রায়না একজন নিরাপত্তা বিশ্লেষক এবং প্রায় 30টি বইয়ের লেখক হিসেবে পরিচিত। বিতর্ক আরো গভীর হয় যখন এই পোস্টে তিনি কোথায় গুলি করা দরকার ও তাও উল্লেখ করে বলেন গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়, প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জন্ম দেয়। এক্স মানে সাবেক টুইটারে পোস্টটি প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী মিডিয়া হ্যান্ডলার একে দেশটির রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে সরাসরি হত্যার হুমকি হিসেবে আখ্যা দেন। কেউ কেউ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর সাম্প্রতিক হামলার সঙ্গে এই বক্তব্যের সম্ভাব্য যোগসূত্র নিয়েও প্রশ্ন তোলেন। তবে বিতর্ক ছড়িয়ে পড়লেও কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না পরবর্তীতে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেননি। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের উচিত ভারতীয় হাদির পরে কি টার্গেট হাসানাত? কারণ এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরো উত্তপ্ত হতে পারে। ঠিক আছে, লাস্ট লাইন মেনে নিলাম, কিন্তু এর আগের কথাগুলো এখন বাংলাদেশে কেউ হলে, যেমন আমরা রাশেদ খান যখন বলেছে যে বাংলাদেশের টার্গেটেড আছে কতজন প্রার্থী, 50 জন প্রার্থী নির্বাচনের আগে আওয়ামী লীগ তাদেরকে শেষ করে দিতে পারে, তখন আমরা বলেছি রাশেদ খানের কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর জানা উচিত, তিনি কোথা থেকে জেনেছেন, কিভাবে জেনেছেন, বা তার কাছে কি ইনফরমেশন, সেই ভিত্তিতে আমাদের নিরাপত্তা জাল তৈরি করা উচিত। এখন ভারতে বসে কেউ যদি এই কথা বলে, নিশ্চয়ই হাসনাত আব্দুল্লাহ তার একটা ফলোয়ার গ্রুপ এখন তৈরি হয়েছে, বড় ফলোয়ার গ্রুপে আছে, তিনি নির্বাচন করতে চান। এখন এই ধরনের কোনো বিষয় যদি ঘটে থাকে, বা তিনি যেহেতু ভারতের নিরাপত্তা বিশ্লেষক এবং তিনি অসংখ্য লিখেন, ফলে তার শুধু যে একজন সাবেক কর্নেল বলে দিয়েছে এইভাবে না নিয়ে প্রয়োজনে বাংলাদেশ এমবিসি তাকে
অনুরোধ করতে পারে, আহ্বান জানাতে পারে যে আপনার কাছে আর কোনো তথ্য থাকলে আপনি আমাদেরকে জানান। কারণ একটা সুতো ধরলে তো আস্তে আস্তে সব সুতো বের হয়ে আসবে। আমরা সবাই চাই এই ঘটনাগুলো যদি ওসমান হাদিরটা পরিকল্পিত, এটা বোঝার জন্য রাজনৈতিক বিশ্লেষক বা নিরাপত্তা বিশ্লেষক, সুপার সায়েন্স বোঝার কোনো ব্যাপার স্যাপার নেই, এটা বোঝা যায় যে এটা প্রি প্ল্যান না করলে এরকম হয় না। তো সেই প্ল্যান যদি আরো বড় আকার হয়ে থাকে তাহলে তো আমাদের জন্য এটা সাংঘাতিক দুঃসংবাদ। ফলে এগুলোর মূল বের করা, মূলটা আসলে কোথায়, আর চোখ বন্ধ করে আমরা নিরপেক্ষ জায়গা থেকে কাউকে সার্টিফিকেট দিয়ে দিতে পারি না। আমরা বলতে পারি না এ করছে সে করছে, সাবেক স্বৈরাচার বর্তমান স্বৈরাচার, সাবেক ফেসিবাদ বর্তমান ফেসিবাদ, আমরা কাউকে চিহ্নিত করতে পারি না। কিন্তু বের করার মূল দায়িত্বটা আইন শৃঙ্খলা বাহিনীর। তারা কি তাদের কাজটা ঠিক মতো করবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।